স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 11 সেমিস্টার 1 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের লাস্ট ক্লাস, এমও থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি। এটা একটা গুরুত্বপূর্ণ থিওরি, কারণ এখান থেকে কোশ্চেন মাস্ট ভালো করে শিখতে হবে। এইখানটা আমি একটা কথা বলে নিই, দেখো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে হ্যাজন্স ল আর ল্যাটিস হাইড্রেশন এনথালপি পড়াটা দেখতে পাবে, কিন্তু সেটা আমরা এস ব্লক চ্যাপ্টারে করাবো, কারণ এস ব্লক চ্যাপ্টারের মেন ফান্ডাটাই হচ্ছে ওইটা। সেই কারণের জন্য কিন্তু কেমিক্যাল বন্ডিং আছে ভেবে নিয়ে এটা কিন্তু এখন ভাবলে চলবে না, কারণ এস ব্লক আর কেমিক্যাল বন্ডিং এর একদম পুরো টোটাল কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও, তাহলে এস ব্লক চ্যাপ্টারে গিয়ে হ্যাজন্স ল আর ল্যাটিস হাইড্রেশন এনথালপি দেখতে পাবে, ঠিক আছে? ওই জিনিসটা কিন্তু কেমিক্যাল বন্ডিং আমরা করাচ্ছি না, বইতে দেখতে পাবে টেক্সট বইয়ে, ওটা কিন্তু এস ব্লক চ্যাপ্টারে হবে। যাই হোক, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আজকে যেটা টপিক সেটা হচ্ছে এমও থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি। এটা করার পরেই আমরা কিন্তু চ্যাপ্টার ক্লোজ করে দেবো। এরপরে আমরা পরের দিন ক্লাস আনবো পি ব্লক চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? দেখো, এমও থিওরিতে প্রথমে একটা কথা বলার, যে আমরা ধরো অরবিটাল ওভারল্যাপ করেছি, একটা পারমাণবিক কক্ষক আর একটা পারমাণবিক কক্ষকের সঙ্গে অভিলেপন হচ্ছে, মানে একটা অ্যাটমিক অরবিটাল আর একটা অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ হয়। ধরো হাইড্রোজেন হাইড্রোজেন ওভারল্যাপ হলে কি তৈরি হয়? H2। হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন কি? 1s1। তার মানে হাইড্রোজেন হাইড্রোজেন যে ওভারল্যাপটা হয়, কি হয়? এই 1s এর সাথে এই 1s, মানে এই দুজনের 1s অরবিটাল, দুজনের সাথে একটা ওভারল্যাপ হয়। 1s এর শেপ কি? গোল, এও গোল, দুটো অরবিটাল ওভারল্যাপ হয়ে হাইড্রোজেন H2 তৈরি হয়, হ্যাঁ কি না? 1s ওভারল্যাপ হয়ে। এখন কথাটা হচ্ছে, ওভারল্যাপের আগে এই দুটো অরবিটালকে বলছি পারমাণবিক কক্ষক, অ্যাটমিক অরবিটাল। কিন্তু এই থিওরি বলছি ওভারল্যাপ হওয়ার সাথে সাথে এদের দুজনের যে এনার্জি ছিল, এদেরও দুজনের এনার্জি কিন্তু যোগফল সামটা কিন্তু সেম থাকবে। কিন্তু ধরো এর এনার্জি 5, এর এনার্জি 5, যে দুটোই 1s ছিল, কিন্তু জোড়ার পর ওভারল্যাপ হওয়ার পর দুজনের 5 5 10 আর নেই, 10 থাকবে, বাট একজনের 3 হয়ে যাবে, একজনের 7, কি একজনের 2 হয়ে যাবে, একজনের 8, মানে এনার্জি চেঞ্জ হয়ে যাবে। তার মানে অ্যাটমিক অরবিটাল গুলো ওভারল্যাপ হওয়ার পরে নতুন যে দুটো অরবিটাল তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি মলিকিউলার অরবিটাল, আণবিক কক্ষক, এবং একজনের এনার্জি কম 3 আর একজনের এনার্জি 7। বুঝে গেল? তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, আমরা H2, দেখো H মিলে তৈরি হয়েছে H2। H এর ইলেকট্রন কনফিগারেশন সবাই জানে, 1s1, এই তো 1s1, 1s একটা ইলেকট্রন আছে, H এর 1s1 হলো। দেখো H2 যখন তৈরি হচ্ছে, এটা H2, তখন এই দুটো অরবিটাল যখন ওভারল্যাপ হবে তখন এই দুজনের এনার্জি কিন্তু আর সেম থাকবে না। দেখো এখানে এনার্জি, এটা যদি এনার্জি ডায়াগ্রাম বলা, এটা এনার্জি, এর এনার্জি যা হচ্ছে এর এনার্জি সেম হচ্ছে, কিন্তু দুজন ওভারল্যাপ হওয়ার পরে একজনের এনার্জি বেড়ে যাবে, একজনের এনার্জি কমে যাবে। মানে তখন সেটা দেখিয়েছি, দেখো একজনের এনার্জি এটা কমে গেছে নিচে লিখেছি, একজনের এনার্জি বেড়ে গেছে সেটা উপরে লিখেছি। এটাকে আমরা আর অ্যাটমিক অরবিটাল বলবো না, এটাকে বলবো মলিকুলার অরবিটাল। মানে H এর অরবিটাল এইটা, আর H2 এর অরবিটাল কিন্তু এই দুটো হয়ে গেল। এই দুটো কিন্তু 5 5 10 ছিল, মানে 5 5 10, এখানে হয়ে গেছে 3 আর 7 10, সেই একই আছে, একজনের কমে গেছে, একজনের বেড়ে গেছে। এইটাকে বলা হবে বন্ডিং মলিকুলার অরবিটাল, এটাকে বলা হবে অ্যান্টি বন্ডিং মানে মলিকুলার অরবিটাল, কারণ এটার এনার্জি কম যেটাকে বন্ডিং বলে, আর এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং যেটাকে স্টার দেওয়া হয়ে থাকে, এটা সিগমা 1s, এটা সিগমা স্টার 1s। এখন এই সেই জুড়িতে H2 তৈরি হচ্ছে, এই H একটা ইলেকট্রন, এই H একটা ইলেকট্রন, একটা দুটো, সেই দুটো ইলেকট্রন কোথায় রাখবে? এখানে রাখবে। এখানে ফিল আপ হলে তবে উপরে যাবে। তার মানে আজ থেকে জেনে নাও H2 ইলেকট্রন কনফিগারেশন যদি তোমাকে বলে, লিখবে কি? সিগমা 1s2, এরকম সিগমা 1s2 হলো। এখন আমি এবার তোমায় বললাম H2 প্লাস, H2 প্লাস মানে একটা H নেবে, একটা H প্লাস নেবে, একটা H একটা H প্লাস। H এর 1s1, H প্লাস এর আবার ইলেকট্রন কোথায়? H এর তো একটা, H প্লাস মানে কোনো ইলেকট্রন নেই, 0, ঠিক আছে? তাহলে এই দুটো অরবিটালের ওভারল্যাপ হওয়ার সময় কি হবে? একটা সিগমা 1s, একটা সিগমা স্টার 1s, টোটাল 1 আর 0, 1 ইলেকট্রন, তাহলে এখানে 1 দেবো, এখানে 0, তাহলে এর ইলেকট্রন কনফিগারেশন কি হলো? সিগমা 1s1। দেখো সিগমা 1s এ একটা ইলেকট্রন আছে। এবার করছি H2 মাইনাস, ঠিক আছে? H2 মাইনাস মানে কি? একটা H নেব, একটা H মাইনাস নেব, H মাইনাস, তাহলে H2 মাইনাস হচ্ছে H এর 1s1, H মাইনাস এর 1s2, কারণ দেখো H এর একটা ইলেকট্রন, H মাইনাস মানে একটা নিয়েছে এক্সট্রা, তাহলে H1s2। তাহলে দেখো দুটো একটা মোট 3টি ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন 3, তাহলে এখানে দুটো দেবো, এখানে একটা দেবো, তাহলে সিগমা 1s2,
সিগমা স্টার 1s1, ওই জন্য ইলেকট্রন কনফিগারেশন দেখো সিগমা 1s2 সিগমা স্টার 1s1। তাহলে এটা হচ্ছে H2 ইলেকট্রন কনফিগারেশন, এটা হচ্ছে H2 প্লাস এর ইলেকট্রন কনফিগারেশন, এটা হচ্ছে H2 মাইনাস এর ইলেকট্রন কনফিগারেশন। এই ইলেকট্রন কনফিগারেশন দেখে বলো এই H2 এর মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, অযুগ্ম ইলেকট্রন নেই, ওই জন্য এটা ডায়াম্যাগনেটিক, এর ম্যাগনেটিক প্রপার্টি চৌম্বক ধর্ম। এর মধ্যে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ওই জন্য প্যারাম্যাগনেটিক, এর মধ্যে আনপেয়ার্ড আছে, ওই জন্য প্যারাম্যাগনেটিক। আরেকটা জিনিস যেটা শিখতে হবে, বন্ড অর্ডার, বন্ড অর্ডার বা বন্ধন ক্রম হাফ NB মাইনাস NA, বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। বন্ডিং ইলেকট্রন মানে স্টার ছাড়া নিচের ইলেকট্রনগুলোকে বন্ডিং ইলেকট্রন বলে, আর স্টারের ইলেকট্রনগুলোকে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বলে। স্টার ছাড়া ইলেকট্রন এখানে কটা? দুটো, 2 বসালাম। স্টারের ইলেকট্রন 0 0 বসিয়েছি, বন্ড অর্ডার হলো 1। স্টার ছাড়া একটা, স্টারে 0, ওই জন্য 0.5। স্টারে দুটো, স্টার ছাড়া একটা, এই স্টার ছাড়া দুটো, স্টারে একটা, 2 - 1 করলে 0.5। দেখো দুটোই সেম আসছে, সেম আসলেও এর কিন্তু স্টারে ইলেকট্রন দেখো বেশি আছে, হ্যাঁ কি না? H2 মাইনাস এর দেখো স্টারে ইলেকট্রন বেশি, এখানে কিন্তু স্টারে ইলেকট্রন নেই, হ্যাঁ কি না? তো আমরা এখানটা একটা জিনিস বলবো কি, দেখো আমরা আগে শিখেছি যখন আমি হাইব্রিডাইজেশন পড়াচ্ছিলাম সংকরায়ন অবস্থা, যখন দেখবে কার্বন কার্বন ট্রিপল বন্ড ছিল তখন আমি বলছিলাম এর হাইব্রিডাইজেশন sp হবে, ডাবল বন্ড থাকলে sp2, সিঙ্গেল বন্ড থাকলে sp3। sp মানে 1/s 1/p, মানে s এর পার্সেন্টেজ হচ্ছে 50%। sp2 মানে কি 2/p 1/s, মানে মোট 3 ভাগের মধ্যে 1/s, মানে 33.3% s। sp3 মানে কি 3/p 1/s, মানে 4 ভাগের মধ্যে 1/s, মানে 25% s, হ্যাঁ কি না? s এর পার্সেন্টেজ এগুলো। এবার নিউক্লিয়াসের সবথেকে কাছে থাকে s, ওই জন্য s এর সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা সবথেকে বেশি হবে pd/f চাইতে। এখন sp মধ্যে s আছে, sp2 এর মধ্যে s আছে, sp3 এর মধ্যে s আছে, কিন্তু s এর পার্সেন্টেজ কোথায় বেশি? এখানে। ওই জন্য sp অরবিটালের সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন সবথেকে বেশি, ওই জন্য অ্যাট্রাকশন বলে পয়েন্ট করা হয়েছে sp অরবিটালের প্রতি অ্যাট্রাকশন সবথেকে বেশি, তারপর sp2, তারপর sp3। অ্যাট্রাকশন যত বেশি হবে অরবিটাল সাইজ তত ছোট হয়ে আসবে, ওই জন্য সাইজটা দেখো ছোট হয়ে গেছে, sp সাইজ ছোট, sp2 সাইজ বড়, sp3 সাইজ বড়, আরো বড়। তাহলে অরবিটাল সাইজ যদি ছোট হয়, অরবিটাল ওভারল্যাপ হয়ে তো বন্ড হয়, তাহলে বন্ড লেন্থটা মানে বন্ধন দৈর্ঘ্যটাও কিন্তু ছোট হয়। তার মানে sp যেখানে আছে বন্ড লেন্থ কিন্তু ছোট, তার মানে ট্রিপল বন্ড যেখানে আছে তার বন্ড লেন্থ সবথেকে ছোট, ডাবল বন্ড যেখানে আছে বন্ড লেন্থ বড়, সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কিন্তু আরো বড়। তার মানে কি ট্রিপল বন্ড মানে বন্ড অর্ডার 3, ডাবল বন্ড মানে বন্ড অর্ডার 2, সিঙ্গেল বন্ড মানে বন্ড অর্ডার 1। তার মানে কি বুঝতে পারছো? যার বন্ড অর্ডার যত বেশি হচ্ছে তার বন্ড লেন্থ কিন্তু তত ছোট হচ্ছে। এইটা আমরা জেনারেলাইজ করতে পারছি। তাহলে বন্ড অর্ডার বেশি হলে বন্ড লেন্থ ছোট হয়। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, H2 প্লাস আর H2 মাইনাস এক্ষুনি আমরা বের করলাম, দেখ আগের পেজটা দেখো, এই তো H2 বন্ড অর্ডার বের করেছি 1, এর 0.5, এর 0.5। সেই জন্য আমরা এই তিনজনের মধ্যে বন্ড অর্ডার কার বেশি দেখতে পাচ্ছ? H2। তাহলে এর বন্ড লেন্থ সব থেকে কি হবে? কম হবে। এদের দুজনের সমান, ওই জন্য সমান দিয়েছি, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, প্রায় সমান। এবার বন্ড লেন্থ যত, দেখো এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, লেস দেন ছিল, পরেরটাই দেখো গ্রেটার দেন হয়ে গেছে, তারপরটাই আবার লেস দেন, তারপরটাই গ্রেটার দেন। মানে যত বন্ড মানে বন্ড অর্ডার বাড়লে বন্ড লেন্থ ছোট হয়, আবার বন্ড লেন্থ ছোট হলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হয়, আবার বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হলে রিঅ্যাক্টিভিটি কম হয়, আবার রিঅ্যাক্টিভিটি কম হলে স্টেবিলিটি বেশি হয়, একটা কম একটা বেশি, একটা কম একটা বেশি। তো বন্ড অর্ডার বাড়লে বন্ড লেন্থ ছোট হয় কেন বলেছি? বন্ড লেন্থ ছোট হলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি কেন বলে দিই শুনুন। ধরো একটা বড় লাঠি তোমায় দেওয়া হয়েছে আর একটা ছোট লাঠি দেওয়া হয়েছে, কোনটা আগে ভেঙে ফেলবে? বড় লাঠি ধরেই ভেঙে দেবে, ছোট লাঠি ধরতেই পারবে না, ভাঙবে কি? তার মানে যত বন্ড লেন্থ ছোট হবে তত ভাঙা টাফ, তার মানে ভাঙতে গেলে বেশি এনার্জি লাগবে, ওই জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি, মানে বন্ধন বিভাজন শক্তি, বন্ধন ভাঙতে বেশি এনার্জি লাগবে। যার বন্ড লেন্থ ছোট তার বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কিন্তু বেশি হয়, ওই জন্য দেখো লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে গেছে। এবার এর বন্ড ভাঙতে যদি বেশি টাফ হয়, বন্ড যদি নাই ভাঙে, রিঅ্যাক্টিভিটি সক্রিয়তা আসবে কোথা থেকে? ওই জন্য রিঅ্যাক্টিভিটি কম হচ্ছে। আবার রিঅ্যাক্টিভিটি কম হলে তার স্টেবিলিটিটা বেশি, ওই জন্য স্থায়িত্বটা বেশি হচ্ছে। কিন্তু এখন কোশ্চেন, এটা সমান দিয়েছেন স্যার 2.5 বলে, এটাও সমান দিয়েছেন, তো এইটা হঠাৎ করে সমান না দিয়ে লেস দ্যান গ্রেটার দ্যান করে দিলেন কেন? অ্যাকচুয়ালি এই দুটো ঠিক আছে, যখন রিঅ্যাক্টিভিটির কথা আসবে হয়তো দুজনের বন্ড অর্ডার সেম, কিন্তু আমি এক্ষুনি বললাম, করেও দেখালাম, দেখো যে H2 মাইনাসে স্টারে ইলেকট্রন বেশি আছে, যেখানে এখানে স্টারে ইলেকট্রন নেই।
স্টার মানে হায়ার এনার্জি, হায়ার এনার্জিতে ইলেকট্রন আছে মানে মলিকিউলের এনার্জিটা হাই। হায়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন থাকা মানে মলিকিউলের এনার্জিটাও হাই হবে। আর মলিকিউল যত হায়ার এনার্জিতে থাকবে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে। সেই কারণের জন্য বন্ড অর্ডার সেম হলেও H2 মাইনাসের যেহেতু স্টারে ইলেকট্রন বেশি, সেই কারণের জন্য এর রিঅ্যাক্টিভিটি বেশি, মানে স্টেবিলিটি কম। ঠিক এইভাবে আমরা কিন্তু বন্ড অর্ডার বের করে সবকিছু করতে পারি। শুধু কি হাইড্রোজেনের, হিলিয়ামের করো He2, He2 যখন করবে একদিকে He বসাবে আর একদিকে He বসাবে, He2 বের করো, বন্ড অর্ডার 0 পাবে। বন্ড অর্ডার 0 মানে কি? হিলিয়াম 2 এর কোনো এক্সিস্টেন্সই নেই, তো ওই জন্য বন্ড অর্ডার 0। বন্ড অর্ডার 0 মানে মাঝখানে কোনো বন্ড নেই। যার বন্ড অর্ডার 1 মানে একটা বন্ড আছে, যার বন্ড অর্ডার 2 দুটো বন্ড আছে, যার বন্ড অর্ডার 3 তিনটে বন্ড আছে। বুঝে গেল ব্যাপারটা? N2 করছি, N2 মানে কি? N জুড়ে N2 হচ্ছে। তো N এর ইলেকট্রন কনফিগারেশন কি বলে? 1s2 2s2 2p3। তাহলে এখানে একটা N, এখানে একটা N, মাঝখানে N2। 1s2 2s2 2p তে তিনটে ঘর, 2p3। 1s2 এই একটা N, এই N করছি 2s2 2p3 তিনটে। দেখো 1s যখন ওভারল্যাপ হয় সিগমা 1s সিগমা স্টার 1s, 2s যখন ওভারল্যাপ হয় একটা সিগমা 2s একটা সিগমা স্টার 2s, 2p যখন ওভারল্যাপ হয় দেখো একটা একটার জন্য একটা হচ্ছে, তিনটের জন্য তিনটে হবে, মানে এখানে তিনটে ওপরে তিনটে, এগুলো স্টার ছাড়া এগুলো স্টার। তবে এই তিনটের মধ্যে নিচে দুটো আছে, একদম নিচে, তার উপরে একটা আছে, এটা পাই 2px পাই 2p হয়, এটা সিগমা 2pz, আর এটা পাই স্টার 2px পাই স্টার 2p হয়, সিগমা স্টার 2pz না। মানে একটা অরবিটাল ওভারল্যাপ হলে একটা তৈরি হচ্ছে, এই দুটো ওভারল্যাপ হলে এই দুটো তৈরি হচ্ছে, এখানে তিনটে ছটা ওভারল্যাপ হচ্ছে বলে দেখো ছটা তৈরি হচ্ছে, নিচে তিনটে ওপরে তিনটে, ওপরে গুলো সব স্টার। এখন N2 যখন করছো ভালো করে দেখো, এই দুটো ইলেকট্রন বলে এখানে দুটো দিলে, এখানে দুটো ইলেকট্রন বলে দুটো চারটে বলে এখানে দুটো দিলে, এখানে দুটো দিলে, তিনটে ছটা বলে এখানে দুটো চারটে দিয়ে ছটা দিলে, এই হচ্ছে টোটাল ইলেকট্রন কনফিগারেশন N2। এটা ডায়াম্যাগনেটিক, দেখো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। হলেন N2 ইলেকট্রন কনফিগারেশন। বন্ড অর্ডার যদি তোমাকে বের করতে দিই, হাফ স্টার ছাড়া ইলেকট্রন কটা দেখো, দুটো স্টার ছাড়া ইলেকট্রন, দুটো চারটে, দুয়ে ছটা, সরি দুটো চারটে, দুয়ে ছটা, দুয়ে 10টা, দেখো 10টা স্টার ছাড়া ইলেকট্রন। স্টার ইলেকট্রন কটা? দুটো চারটে, ক্যালকুলেট করলে 3। ওই জন্য দেখো N2 তে দেখবে N আর N এর মাঝখানে ট্রিপল বন্ড থাকে, ওই জন্য বন্ড অর্ডার 3 বেরিয়েছে। কিন্তু মনে রাখো এক্সামে তুমি যে 1s তো পুরো ফিল আপ, দেখো দুটোতেই, এখানে 2s দুটো ফিল আপ, এখানে ফিল আপ নেই। এক্সামে কিন্তু যেগুলো পুরো ফিল আপ সেটা না করলেও হয়, অর্থাৎ পরীক্ষার সময় যদি তুমি এটা না করো, শুধু যদি টুপি করো তাতেও একই অ্যান্সার বেরোবে। দেখো কেন, এইটুকু যদি করো, সরি এইটুকু, শুধু এইটুকু পাবো, এটা বাদ, 1s 2s পুরো বাদ দিয়ে দিয়েছো। এখানে দেখো কটা ইলেকট্রন স্টার ছাড়া, 6টা, স্টারে কটা, 0, 6 - 0/2 করলে কত হবে? সেই 3 আসছে। তাহলে শুধু টুপি করবো। শুধু টুপি কেন করবো শুনে নাও। তোমাকে ধরো বন্ড অর্ডার বের করতে বলেছে একটা N2, একটা N2 প্লাস এর, একটা N2 মাইনাস এর, একটা N2 2 মাইনাস। হ্যাঁ, শুধু টুপি কেন করবো শুনে নাও। ধরো এটা টুপি, এটা টুপি, ঠিক আছে, N2 করছি, এই দুটো একটা, নিচে দুটো একটা, এগুলো স্টার। N2 মানে 2p3 তিনটে 6টা, তার মানে 1 2 3 4 5 6। তাহলে বন্ড অর্ডার কত হলো? 6 - 0/2 মানে 3 হলো। এবার যখন তুমি N2 প্লাস করবে, ঠিক আছে, N2 প্লাস মানে কি? একটা N নেবে, একটা N প্লাস নেবে। যখন N নিয়েছে 2p3, N প্লাস মানে 2p2 মানে প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে, তাহলে এখানে একটা ইলেকট্রন কিন্তু হবে না একটা ইলেকট্রন। তাহলে 3 2 5টা ইলেকট্রন, তাহলে এখানে কটা ইলেকট্রন থাকবে? 6টা থাকবে, তখন 5টা ইলেকট্রন করতে হবে, তার মানে এখানেও তোমার একটা বাদ যাবে, ভালো করে দেখো, তার মানে এখানেও একটা বাদ যাবে, একটা থাকবে এই। তাহলে এই যদি হয় তাহলে ইলেকট্রন কি হচ্ছে? 5 - 0/2 করলে কত হবে? 2.5। এবার N2 মাইনাস মানে একটা N নেবে, একটা N মাইনাস, N মানে 2p3, N মাইনাস মানে 2p4, তাহলে 4 3 7, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে কত হলো? 6 - 1/2 আর। এবার N2 2 মাইনাস করছো, এখানে N নেবে,
এখানে n2 মাইনাস নেবে, তবেই তো n2 2 মাইনাস হবে। তাহলে n এর জন্য 2p3, n2 মাইনাস মানে 2p5 অ্যাকচুয়ালি 4 আছে, আবার একটা দিবে, তাহলে এখানে আবার একটা হবে, তাহলে 6 মাইনাস 2/2 মানে কত হলো 2। দেখো সঙ্গে সঙ্গে বন্ড অর্ডার গুলো বের করে ফেলছো। আর বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেন্থ তত ছোট, বন্ড লেন্থ যত ছোট হবে মানে এর বন্ড লেন্থ ছোট, এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি, এর রিঅ্যাক্টিভিটি কম, স্টেবিলিটি বেশি, মানে ওটা জেনে গেছো পুরো। তোমাকে যা কিছু দেবে, ধরো সিও বললো কার্বন মনোক্সাইড, এখানে সি বসাবে এখানে ও বসাবে করে করবে, এনও বললো একটা এন বসাবে একটা ও বসাবে করে করবে, বন্ড অর্ডার বের করতে দিতে পারে, বন্ড লেন্থ বের করতে দিতে পারে। আর এই যেমন এখানে দেখছো প্যারাম্যাগনেটিক কেন, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক। তবে একটা শর্ট প্রসেস বলে দিতে পারি, ধরো n2 প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, আমি করে দেখার থেকে একটা জিনিস ভেবে নিতে পারো, নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন 7, তাহলে দুটো আছে মানে 7 দুগুণে 14, মানে এটা তো জোর সংখ্যা হচ্ছে, এটা ডায়াম্যাগনেটিক হওয়ার চান্সই বেশি থাকে, যেটা বিজোড় হবে সেটা প্যারাম্যাগনেটিক হওয়ার চান্স থাকবে, বুঝতে পারছো ব্যাপারটা? তো এইভাবেও ভাবা যায়, তবে করে দেখাটাই বেস্ট। তো আরেকটা কথা বলে দিই, এই যে ছবি দেখলে এই ছবিটা তোমায় মনে রাখতে হবে, সবার জন্য এই ছবি, কিন্তু মনে রাখবে O2 F2 আর Ne2 এরা বা এর ক্যাটায়ন আয়ন যাই হোক না কেন সেম ছবি, শুধু এই দুটো ওপরে চলে যায় আর এইটা নিচে চলে যায়, এখানে কিছু হয় না, এইটা π2px π2p এটা ওপরে চলে যায়, সিগমা 2p যেটা নিচে চলে আসে, শুধু এদের ক্ষেত্রে, বাকি সবার ক্ষেত্রে কিন্তু একই রকম। বুঝে গেল ব্যাপারটা? টোটাল মলিকুলার অরবিটাল থিওরিতে বন্ড অর্ডার ক্যালকুলেশন, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, আর ওই বন্ড লেন্থ বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এখান থেকে কোশ্চেন দেয়, আর কোনো কোশ্চেন থাকে না। তো সেইটা পুরো বলে দিলাম, এখানে চ্যাপ্টার ফিনিশ। কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল, এই চ্যাপ্টার দুটোর নাম কেন বলছি, সামনে নতুন চ্যাপ্টার আনছি পি ব্লক, ভালো করে চ্যানেলে ফোকাস রাখো। পি ব্লক চ্যাপ্টারটা মনে হবে অনেক নাম্বার, অনেক বড় চ্যাপ্টার মোটেই নয়, মাত্র দুটো ক্লাসে হয়তো শেষ করে দেবো। মনে রাখো পি ব্লকের কোনো পড়াই কেমিক্যাল বন্ডিং আর পিরিয়ডিক টেবিলের বাইরে নয়। পি ব্লক মানে পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং যদি ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে পি ব্লক 100% অ্যাকচুয়ালি হয়ে গেছে। তবু তো চ্যাপ্টারটা ঢুকিয়েছে মানে আমি দুটো ক্লাস দিতে হবে, অ্যাকচুয়ালি পি ব্লকের কোনো পড়াই মানে বাদ নেই, অ্যাকচুয়ালি হয়ে গেছে। কেমিক্যাল বন্ডিং পিরিয়ডিক টেবিল পড়া মানেই এস ব্লক পি ব্লক অলরেডি হয়ে গেছে, কিন্তু তবু আমি চ্যাপ্টার রিলেটেড যা যা সিলেবাসে আছে সেগুলো নিয়ে আমি অবশ্যই চ্যানেলে আনবো। পি ব্লকের দিকে ফোকাস রাখো, অবশ্যই কেমিক্যাল বন্ডিং পিরিয়ডিক টেবিল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে তারপর পি ব্লকে আসবে। ঠিক আছে, আজ ক্লাস শেষ করলাম, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে পি ব্লক চ্যাপ্টারে। ওকে, বাই।